chapter 14. We're going to start the third part of chapter 14. This part is being started from achieving excellence in services marketing. Achieving excellence in services marketing. তো আমরা একটা সার্ভিস মার্কেটিং এ কিভাবে এক্সেলেন্স অর্জন করবেন সেই বিষয়ে একটা পরামর্শ দিয়ে শুরু করব। তো সার্ভিসে যদি আপনি এক্সেলেন্ট হতে চান, তিনটা বৃহৎ এরিয়াতে আপনার জন্য সার্ভিস তিনটা বৃহৎ এরিয়াতে আপনি এক্সেলেন্স অর্জন করার চেষ্টা করতে হবে। এই তিনটা এরিয়া হচ্ছে এক্সটার্নাল মার্কেটিং, ইন্টারনাল মার্কেটিং আর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। দেখতে পাচ্ছেন এক্সটার্নাল মার্কেটিং, ইন্টারনাল মার্কেটিং এন্ড ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং। এক্সটার্নাল মার্কেটিংটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বা অথরিটির পক্ষ থেকে কাস্টমারদের জন্য সেগুলোকে মার্কেটিং। আবারও দেখেন উপর থেকে ডান দিকে, উপরে আমরা দেখতে পাচ্ছি আর তীর চিহ্নটা ডান দিকে চলে গেছে কাস্টমারদের কাছে। তো এই কোম্পানি টু কাস্টমারের সাথে যে ইস্যুগুলো জড়িত সেগুলো যদি আপনি নিখুঁতভাবে সম্পাদন করতে পারেন, দেন আপনি এখানে এক্সেলেন্স অর্জন করতে পারবেন। তো কোম্পানির সাথে কাস্টমারদের সরাসরি সম্পর্কগুলো কোথায়? যেমন কাস্টমারদের জন্য একটা সফটওয়্যার ম্যানেজ, কাস্টমার, তারপরে হচ্ছে বুকস গুলোকে সেভাবে জানো, তারপরে হলো কাস্টমারদের জন্য যে ওয়েটিং ফ্যাসিলিটি ব্যবস্থা করা, লজিস্টিক যে সাপোর্ট গুলো আছে সেগুলো ব্যবস্থা করা, কাস্টমারদের জন্য রাইট প্রাইস সেট আপ করা বা তাদের জন্য কনভেনিয়েন্ট প্রাইস সেট আপ করা। এই কাজগুলো সরাসরি কোম্পানির অথরিটি ডিসিশন, এখানে এমপ্লয়ীদের কিছু করার নেই। এমপ্লয়ি হচ্ছে ওই সেট প্রাইস দিয়ে তারা সার্ভিসটা দেয়, তাদেরকে যে যন্ত্রপাতি দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, বা যন্ত্রপাতি কি হবে এগুলো কিন্তু নির্ভর করে কোম্পানি অথরিটি। তো কোম্পানি অথরিটির সাথে অথরিটি কাস্টমারদের সাথে রিলেভেন্ট যে ইস্যুগুলো এগুলো যদি ঠিকমতো দিতে পারে তাহলে এক্সটার্নাল মার্কেটিং এ সে এক্সেলেন্সি অর্জন করলো। এই অংশটুকু কি ক্লিয়ার? কাস্টমারের সাথে একটা সরাসরি যে সম্পর্ক সেইটা আইডেন্টিফাই করা এক্সটার্নাল মার্কেটিং। যেমন ফর এক্সাম্পল আমি ওই ব্যাংকের একটা উদাহরণ দিতে পারি, যে আমরা যে বাইরে যে এটিএম বুথ গুলা স্থাপন করি বা সিআরএম মেশিন স্থাপন, এটা এক্সটার্নাল মার্কেটিং এর একটা এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ। বলছি যে কোম্পানির পক্ষ থেকে কাস্টমারদের জন্য যা প্রদেয় দেওয়ার কথা সেগুলো যদি আপনি পুরোপুরি ঠিক মতো দেন, মানে কোম্পানিতে দেওয়া হয়, তাহলে এক্সটার্নাল মার্কেটিং এ সে এক্সেলেন্সি অর্জন করতে পারলো। যেমন কোম্পানি কাস্টমারদের জন্য যদি পরিবহন ব্যবস্থা দেয়, আপ্যায়নের জন্য বাজেট রাখে, তারপরে হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি গুলো যদি ঠিক মতো দেয়, আপডেটেড যন্ত্রপাতি দেয়, তো তাহলে এই জায়গাটাতে এক্সটার্নাল মার্কেটিংটা ওকে। ইন্টারনাল মার্কেটিং হচ্ছে কোম্পানি টু এমপ্লয়ি, বাম পাশে দেখেন কোম্পানি টু এমপ্লয়ি, অর্থাৎ কোম্পানির সাথে এমপ্লয়ীদের মানে মোটিভেশন এবং ট্রেনিং এর জায়গাটা, সেই জায়গাটা যদি পুরোপুরি ভাবে দেওয়া হয়। কোম্পানি টু এমপ্লয়ি, তো দুইটা জিনিস, একটা হলো মোটিভেশন আর আরেকটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং দেওয়া এমপ্লয়ীদেরকে সঠিক কাজটা সঠিকভাবে করার জন্য, তাকে পর্যাপ্ত ট্রেন আপ করা। আর মোটিভেশনটা দুই ধরনের, একটা হচ্ছে ফিনান্সিয়াল মোটিভেশন আর আরেকটা হচ্ছে নন ফিনান্সিয়াল মোটিভেশন। বেতন বোনাস ঠিক মতো দেওয়া, ঠিক মতো ইনক্রিমেন্ট দেওয়া, প্রমোশন দেওয়া। আর নন ফিনান্সিয়াল হচ্ছে তার কাজের স্বীকৃতি দেওয়া, যে হ্যাঁ আপনি ভালো কাজ করেছেন, আপনার কাজ সুন্দর হয়েছে। এই সমস্ত স্বীকৃতি গুলোতে এমপ্লয়িরা উদ্বুদ্ধ হয় এবং তারা কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আরো মানে আগ্রহী হয়। এই হচ্ছে ইন্টারনাল মার্কেটিং। আর ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং হচ্ছে এমপ্লয়ি টু কাস্টমার, এমপ্লয়ীদের সাথে কাস্টমারদের যে ডিরেক্ট সম্পর্কটা আছে, যেটা আমরা বলছি ইন্টারাকশন। এমপ্লয়ি স্কিলস ক্লায়েন্টদেরকে সে মানে দুই ভাবে, একটা হচ্ছে আন্তরিকতার সাথে আর একটা হচ্ছে দক্ষতার সাথে সেবা যদি দিতে পারে, তাহলে আমরা ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিংটা ওকে। দক্ষতার সাথে হচ্ছে ক্লায়েন্টের সমস্যাটার সমাধান সে জানে, আর আন্তরিকতা তো বুঝতেই পারছেন যে সমস্যা সমাধানের সাথে সাথে ক্লায়েন্টকে সে আশ্বস্ত করা, উদ্বুদ্ধ করা এবং একটা
মানে অতিথি পরায়ণ মনোভাব নিয়ে তাকে সার্ভিসটা দেয়া, এই তিনটা যদি করেন। একজন ব্যাংক যাই যতটুকু যা দেন, একজন পুলিশ তিনি তো আসলে সার্ভিস দাতা, তিনি কাস্টমারের প্রভু না, জনগণ হচ্ছে তার কাস্টমার। তো ব্যাংকারদের ক্ষেত্রে কখনো কখনো এরকম অভিযোগ ওঠে যে উনি একজন সার্ভিস ম্যানের পরিবর্তে একজন মানে অথরিটির একটা মানে আচরণ তার মধ্যে প্রকাশ পায়। তো যাই হোক, আপনারা ব্যাংকার আছেন তো সেজন্য মাঝে মাঝে একটু কথা দিয়ে বলি আর কি, কাইন্ডলি নেগেটিভলি নেবেন না আর কি। তো ইন্টারাক্টিভ যে মার্কেটিংটা হচ্ছে এমপ্লয়ি স্কিল ইন সার্ভিসিং দ্য ক্লায়েন্ট, এটাকে আমরা স্কিল বলতে হলো টেকনিক্যাল কোয়ালিটি আর হচ্ছে ফাংশনাল কোয়ালিটি। টেকনিক্যাল কোয়ালিটি মানে সে দক্ষভাবে কিভাবে কাজটা করতে হয় সে জানে, আর ফাংশনাল কোয়ালিটি হচ্ছে সে কাস্টমারদেরকে ইন্সপায়ার করার মতো। যেমন একজন ডাক্তার অপারেশন ভালো করতে জানে কিন্তু রোগীর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার ফাংশনাল কোয়ালিটিটা নাই। কিন্তু যদি এমন হয় সে অপারেশনটাও খুব দারুণ ভাবে করতে পারে এবং রোগীকেও সে করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, যেন কোনো সমস্যা না, ভালো হয়ে যাবে, এই তো আপনার সব ঠিক হয়ে গেছে, আর 2 দিন পরেই দেখবেন যে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করবেন। এটা হলো তার ফাংশনাল কোয়ালিটি। সার্ভিসে যদি আপনি তিন জায়গায় এক্সেলেন্স অর্জন করতে পারেন, দেন ইউ উইল বি সাকসেসফুল অর ইউ উইল বি এক্সেলেন্ট ইন মার্কেটিং। আমরা চলে যাচ্ছি অ্যাচিভিং এক্সেলেন্স ইন সার্ভিস মার্কেটিং। এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখতে পাবেন। এই উদাহরণগুলো আমরা আলোচনা করব না, আমাদের হাতে সময় নেই। আপনারা পরবর্তীতে দেখে নিন কাইন্ডলি। আমরা এখন চলে যাচ্ছি স্যার ওই যে বেস্ট প্র্যাকটিস টপ সার্ভিস কোম্পানি স্যার, এটা স্যার। হ্যাঁ, আমরা এখন এই পয়েন্টে চলে যাচ্ছি। আর উদাহরণ হচ্ছে আপনার বলেছি সেই ক্ষেত্রে কিছু উদাহরণ আছে। আর এই বেস্ট প্র্যাকটিসের প্রত্যেকটার উদাহরণ আলাদা করে আর দেবো না সময়ের স্বল্পতার কারণে। তো এখন আমরা দেখবো যে পৃথিবী বিখ্যাত সার্ভিস কোম্পানিগুলো কেন বিখ্যাত হয়েছিল, তারা মূলত কি প্র্যাকটিস করে যে কারণে তারা বিখ্যাত সার্ভিস কোম্পানি। পৃথিবী বিখ্যাত সার্ভিস কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমিরেটস এয়ারলাইন্স। পৃথিবী বিখ্যাত সার্ভিস কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন। তারপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার কোম্পানি আছে, ট্যুরিজম কোম্পানি আছে, এরা হচ্ছে সার্ভিস কোম্পানি। আপনি গ্রামীণফোনকে বাংলাদেশের সেরা সার্ভিস কোম্পানি বলতে পারেন বাংলাদেশের প্রেক্ষিতে। তো এই টপ সার্ভিস কোম্পানিগুলো তারা আসলে কি প্র্যাকটিস করার কারণে টপ হয়েছে সেগুলো আমরা একটু এখন এক নজর দেখব। নম্বর 1 হচ্ছে স্ট্র্যাটেজিক কনসেপ্ট। মানে হচ্ছে তাদের যে একটা মূল নীতি তারা সেট করেছে নিজেদের জন্য, সেটা হলো কাস্টমার অবসেসড। কাস্টমার বলতে অজ্ঞান, ধ্যান জ্ঞান সবকিছু হলো কাস্টমার। আমরা এটাকে বলতে পারি মানে যারা ধর্মের ক্ষেত্রে আল্লাহ খোদা পড়াই হলো যাদের ধর্ম, তাদের প্রভু হচ্ছে কাস্টমার। কাস্টমার ইজ গড। তারা কাস্টমারকে রীতিমতো দেবতার মতো, কারণ কাস্টমার খুশি মানে আমার টাকা। আমরা তো সেভাবে বলবো না, আমরা বলবো যে কাস্টমারকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। কাস্টমারের প্রবলেম সলিউশনের জন্য কোম্পানির যা বাজেট দেওয়া দরকার তারা তাই বাজেট দেয়, তাদের জন্য যা করতে হবে তারা তাই করার জন্য প্রয়োজনে তাদের আইন কানুন নীতি সবকিছু তারা পরিবর্তন করে কাস্টমার খুশি করতে হবে। নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। কাস্টমার সার্ভিস তো দেয় হচ্ছে একটা সেকশন যারা সরাসরি কাস্টমার ডিল করে, ওই অংশটা মার্কেটিং অথবা সেলস ডিভিশন। কিন্তু টপ ম্যানেজমেন্ট তারা সবসময় সেলস ডিভিশন বা মার্কেটিং ডিভিশনকে অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখে যে কাস্টমারদের জন্য তোমার যা দরকার আগে করবা, খরচ আমি পরে দেখবো। তাকে চা খাওয়ানো দরকার, তাকে বিরিয়ানি খাওয়ানো দরকার, তোমার কাছে তুমি মানে সন্তুষ্ট করে বিদায় করবা, এরপর এসে আমারে বলবা কয় টাকা লাগছে। টপ ম্যানেজমেন্টটা কমিটেড থাকে কাস্টমারদের বিষয়ে। তৃতীয়ত হচ্ছে হাইয়েস্ট, উচ্চ স্ট্যান্ডার্ড সেট করে, যেটা অন্যান্য কোম্পানিগুলো কল্পনাও করতে পারে না। যে আমরা একজন কাস্টমারকে নক করার আধা ঘন্টার মধ্যে রেসপন্স করব অথবা 10 মিনিটের মধ্যে রেসপন্স করব। এই যে কাস্টমারদের জন্য মানে তার স্ট্যান্ডার্ড সেট করা, মান সেট করা, যে কাস্টমারদের কোন সার্ভিস
আমরা অন্যদের চেয়ে অনেক বেশি, অনেক ভালো, অনেক দ্রুত, অনেক হাই কোয়ালিটি সম্পন্ন ভাবে দেবো। যে কারণে এই সমস্ত জায়গায় কাস্টমার ঢুকলে রীতিমতো খুশি হয়ে যায়, রীতিমতো আপ্লুত হয়ে যায়, এবং তারা তখন টাকা পকেট থেকে বের করতে বাধে না। 1 লাখ এমন কিছু আছে যে 1 লাখ টাকা পকেট থেকে দিলেও তার বাধে না, মনে হয় যেন কিছুই দেয়নি, এত কিছু আমাকে সার্ভিস দিল। তো এই হচ্ছে হাই স্ট্যান্ডার্ডস। এরপরে প্রফিট টায়ার্স। টায়ার মানে হচ্ছে স্তর। যে কাস্টমাররা বেশি আমাকে প্রফিট দিচ্ছে সেই কাস্টমারদের জন্য তত বেশি সার্ভিস, এটাকে আমরা বলছি প্রফিট টায়ার্স। বিমানে চড়ার অভিজ্ঞতা তো আমাদের হয়েছে অনেকেরই, তাই না? জি স্যার। বিজনেস ক্লাসে গিয়েছেন না ইকোনমি ক্লাসে গিয়েছেন? স্যার ইকোনমি ক্লাস। কত টাকা ভাড়া ছিল? ভাড়া ছিল স্যার মুম্বাই পর্যন্ত তো 18 মতো স্যার। 18,000 আপ ডাউন? না স্যার। কিভাবে সম্ভব? আমি তো মালয়েশিয়া গেছি 33,000 আপ ডাউন। তো আচ্ছা যাই হোক, যদি 18,000 টাকা হয় তাহলে এটার বিজনেস ক্লাসের ভাড়া কত জানেন? কমপক্ষে 25,000 টাকা। তাহলে এই স্যার বেশি হবে মেবি আরো। 25 থেকে 30,000, আচ্ছা বললাম 25,000 জি টাকাই। স্যার। তো 18 সাথে আরো 7,000 টাকা এক্সট্রা অ্যাড হলো মাত্র 2 ঘন্টায়, মনে করেন। তো 2 ঘন্টায় কেন এই 7,000 টাকা বাড়তি হবে? এর কারণ হলো যে সেখানে না ওই কাস্টমাররা মানে 7 টাকা বাড়তি দিচ্ছে, তাদেরকে আবার বাড়তি সার্ভিসও দেওয়া হয়। আপনাকে খাবার দেওয়া হয়েছে একবার, আর তাকে কিছুক্ষণ পর পরই বলা হবে, স্যার কিছু লাগবে, কিছু খাবেন, একটু জুস দেই, একটু একটা মানে আপনি কি ঘুমাবেন, জানালাটাকে বন্ধ করে দেবো, চেয়ারটাকে একটু বাঁকা করে দেবো। সার্বক্ষণিক তার পাশে এরকম ক্রুরা ঘুরবে আর তার জন্য এই সমস্ত সার্ভিস নিয়ে বসে থাকবে। চেয়ারটা হবে একটু প্রশস্ত। তো আমরা বলছি প্রফিট টায়ার্স বলতে বোঝাচ্ছে যে কাস্টমার যে গরুতে দুধ বেশি দিবে সেই গরুর জন্য খাবার ভালো, সেই গরুর জন্য যত্ন ভালো। তো যে কাস্টমার বেশি পয়সা দিবে সেই কাস্টমারের জন্য সার্ভিস বেশি। এই হলো প্রফিট টায়ার। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। মনিটরিং সিস্টেমস মানে হচ্ছে যে কাস্টমারদের মানে ওভারঅল সিস্টেমটা মনিটর করতে হবে যে কোথাও কোনো ঘাপলা আছে কিনা। ওভারঅল সিস্টেম মনিটর করতে হবে whether there is any গ্যাপ। আপনি বিমানবন্দরে দেখবেন যে কিছু ভ্রাম্যমান গাড়ির মতো আছে, মনে হয় যেন ভেলা, মানে স্থলপথের ভেলা। এটা সম্ভবত রিমোট কন্ট্রোলে চলে। এটার উপরে কয়েকজন 3-4 জন ক্রু বা বিমানবন্দর অফিসাররা দাঁড়িয়ে থাকে এবং এটা শাসা করে এগিয়ে যেতে থাকে, হর্ন বাজাতে বাজাতে লোকজন সরে যায়। তো তার পুরো জি স্যার। বিমানবন্দর সার্বক্ষণিক ঘুরতে থাকে যে কোথাও কোনো ফল্ট আছে কিনা। সিসি ক্যামেরা তো আছেই, তারপরও তারা মানে ফিজিক্যালি সরাসরি তারা দেখবে যে কোথায় কোনো ধরনের সমস্যা আছে কিনা, তাৎক্ষণিক সলিউশন দেওয়ার জন্য। তো এই যে সিস্টেম মনিটর করা যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা, এটা তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর লাস্ট হচ্ছে স্যাটিসফাইং কাস্টমার কমপ্লেইন্টস, অর্থাৎ কমপ্লেইন করলে আর রক্ষা নাই। কাস্টমার কমপ্লেইন করা মানে পুরো কোম্পানিতে ভূমিকম্প হয়ে যায়। সবাই মিলে কাস্টমারের এই কমপ্লেইন কেন হলো, তার কি সমস্যা ছিল, এটা নিয়ে তদন্ত শুরু হয়ে যায়। কাস্টমারের কাছে কমপ্লেইন পাওয়ার সাথে সাথেই মানে মিনিমাম 5-7 বার করে সরি বলা শুরু হয়। তারপরে জি তার স্যার। সে 10 টাকার মানে 100 টাকার সার্ভিসের জন্য যদি কমপ্লেইন করে, তার 500 টাকার সার্ভিস দিয়ে হলেও সন্তুষ্ট করা। স্যার আপনার এই যে অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কোম্পানির পক্ষ থেকে দুঃখিত। চেয়ারম্যান স্যার আপনার জন্য একটা দুঃখ প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। তো আমরা মানে ভবিষ্যতে যেন না হয় কমিটমেন্ট করছি, আমি 2-3টা সার্ভিস আপনি আমাদের এখান থেকে নিবেন, কোনো খরচ দিতে হবে না, আর আপনার বাসায় আমরা এর বিকল্প কিছু পৌঁছে দেবো 8 ঘন্টার। তো এভাবে যখন কাস্টমার কমপ্লেইন গুলো স্যাটিসফাই করা হয় তখন কাস্টমার নিজেই রীতিমতো লজ্জা পেয়ে যায় যে আমি মনে হয় কমপ্লেইন করেই এটা ভুল করলাম। এই হচ্ছে টপ কোম্পানিগুলোর একটা অবস্থা। আমাদের দেশে অবশ্য কমপ্লেইন করলে আগে বলা হয় যে মানে উল্টো কাস্টমারের উপরে দোষটা দেওয়া যায় কিনা, আরে আমি আপনার জন্যই তো সমস্যাটা হয়েছে, আপনি যে ভুলটা করছেন, আমাদের কর্মীরা কোনো ভুল করে নাই, আপনি ভুল করছেন তাই সমস্যা হয়েছে, অনেকটা এরকম আর কি। জি, এই হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস অফ টপ সার্ভিস কোম্পানি। কারো কোনো এডিশন আছে আমাদের এই পয়েন্টগুলোর সাথে? কারণ আপনারা সরাসরি সার্ভিসের সাথে জড়িত, আপনাদের একেবারে জ্বলন্ত অনেক উদাহরণ আছে আপনাদের হাতেই।
হয় আপনারা নিজেরা এরকম দিয়েছেন অথবা আপনারা পেয়েছেন। কোন উদাহরণ প্লিজ। ব্লেম না করলে শেখা যায় না, তাই না? জি স্যার, ব্লেম না করলে কি আসলে উনি আমাদের যে একটা স্যাম্পল ডেভেলপিং একটা অপশন আছে, উনি ওইটার মানে গুরুত্ব দেয় নেই ওটাকে, এই জন্য ব্লেমটা ওনার উপর দিয়ে দিছি। ভালো হয়েছে। আমাদের সুবিধা কি যে আমাদের কাস্টমারের অভাব নাই, এরকম 2-4-5টা কাস্টমার চলে গেলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে এই হলো একটা সুবিধা। স্যার আরেকটা হলো কি স্যার, যারা অনেক বড় কাস্টমার তাদের ক্ষেত্রে এই ব্লেম গুলা দেওয়া কোনোভাবে পসিবল হয় না। ব্লেম গুলা দেওয়া ওই যে পসিবল হয় হলো ছোট ছোট কাস্টমার যারা আছে স্যার, তাদেরকে এই ব্লেম গুলা দেওয়া যায়। right, বড় বড় কাস্টমার যদি স্যার বলে যে আমাদের জন্য হয়েছে, আমরা মাথা পেতে নিয়েছি, জি আমাদের জন্যই হয়েছে। পাওয়ার সব জায়গায় আসলে বড় পাওয়ার। বড় কাস্টমাররা স্যার, বড় বড় কাস্টমাররা স্যার যখন কমপ্লেন করে স্যার, তখন স্যার এটা নিয়ে স্যার অনেক কিছু করে স্যার, যেমন ইনভেস্টিগেশন করে, জাস্টিফাই করে যে এটা কিভাবে হইলো, কেন হইলো। ওরা ফার্স্টে স্যার একটা কমেন্ট লিখে দেয় যে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এরপরে স্যার কিভাবে হলো আমাকে একটা তালিকা দাও। মানে এগুলা জাস্টিফাই করতে করতে স্যার ওদের মানে কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে আর কি স্যার অনেক ইয়ে হয়ে যায়। তারপরে হয়তো ওরা কোনো ইয়া পাঠায়, আহ মানে লোক পাঠায়, ম্যান পাওয়ার পাঠায় এখানে দেখার জন্য সবকিছু ঠিক আছে কিনা, কাস্টমারের কোন দিকটা অসুবিধা হলো, মেমো দেখাও এগুলা, কোনটা কম পাইছো বেশি পাইছো, এই আর কি স্যার। হুম, জি। আমাদের দেশে আসলে সার্ভিস বিজনেস এর একটা অবাধ মানে সুযোগ তৈরি হয়েছে, কারণ এখানে সুন্দর সার্ভিস দেয় এমন সংখ্যা খুবই কম। ভালো সার্ভিস দেয়, প্রত্যাশিত সার্ভিস একটা কমিটমেন্ট নিয়ে সার্ভিসে নামতে পারে, সেখানে কাস্টমার ভিড় করবেই। বিজনেস একটু কমিটমেন্ট নিয়ে করেন। একজন রিক্সাওয়ালা আসলেও তাকে দিয়ে আপনি সুন্দর করে বলেন যে আমরা সরি, আপনার যে সার্ভিসটা আপনি মানে সমস্যা হয়েছে, এই রিক্সাওয়ালা জীবন খেলে আপনার নামে মানে ফ্রি মার্কেটিং করবে, কারণ সে জীবনে এরকম ব্যবহার আর কোথাও পায় না। স্যার তো মেবি আমি বিকাশ থেকে বেস্ট সার্ভিস পাচ্ছিলাম স্যার। আচ্ছা, উদাহরণটা যদি একটু দিতেন। বিকাশে স্যার আমার অ্যাকাউন্টের প্রবলেম হয়েছিল, আমি গেছিলাম স্যার, ওরা আমাকে স্যাটিসফাই করার জন্য যা দরকার আর কি একাধিক বসের মাধ্যমে ওরা আমাকে কাউন্সিলিং করছেন, আমাকে সলিউশন দিয়ে তারপর বিদায় করছেন। আমি আর কোথাও পাই না এমনটা। যাক, একটা উদাহরণ পাওয়া গেল। তো এই বাংলাদেশের সরকারি সার্ভিস আর মানে নর্মাল সার্ভিস গুলো তো হবে না, এই বেসরকারি কিছু না কিছু করছে এবং করবে। তো আফসোস, যেখানে আমরা হাদিসে পড়ি যে কাস্টমার মানে কারোর সাথে হাসি মুখে কথা বলাটাও একটা সাদাকা, সেখানে মানে যারা এই হাদিস বিশ্বাস করে না অথবা এগুলো পাত্তা দেয় না, তারাই বেশি হাসি মুখে কথা বলে। আর আমরা যারা এই সমস্ত ওয়াজ করি, আমাদের মুখে হাসি ফোটানো খুব কঠিন কাজ, গম্ভীর থাকতে আমরা পছন্দ করি। জি স্যার। ওকে, আমরা পরের এসে চলে যাচ্ছি। এই যে বললাম আমি তো একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ফোর সিজনস হোটেল। ফোর সিজনস হোটেল হচ্ছে এই হোটেলে চিটং। কেউ গিয়েছেন বা নাম শুনেছেন? ফোর সিজনস, জি। স্যার আমাদের ওখানে চিটং ফোর্থ সিজন। চিটাগাং, হ্যাঁ। ফোর সিজনস একটা আছে ধানমন্ডিতে, তবে আমাদের গুলো আসল কি নামে আমার সন্দেহ আছে। তো স্যার অরিজিনাল যে আসল ফোর আসল সিজনস নয়, নাম দিয়েছে নাইকির নাম। মতো। জি 100 স্যার, টাকায় নাইকির গেঞ্জি পাওয়া যায় না ঢাকা কলেজের সামনে? জি স্যার, জি স্যার, ওই তো টাইপের। ফোর সিজনস হোটেলের অরিজিনাল রূপটা হচ্ছে তারা যখন কাস্টমারদের কাছে কোনো আহ করে বুকিং দেয় হোটেলে, তখন তারা মিনিমাম কাস্টমারদেরকে ভাইবা নেয়, 4 বার তাদের মানে ইন্টারভিউ নেয়। প্রথমে একবার বুকিং দেয়, ওই সময় বুকিং দেওয়ার পরে আরো 3 বার। কি ধরনের? আপনাদের গেস্ট কারা আসবে, কজন আসবে, তাদের মধ্যে অর্থ আছে কিনা, তাদের মধ্যে শিশু আছে কিনা, তাদের মধ্যে এই যে মানে ঝামেলা করার মতো কোনো লোক আছে কিনা, তো কি ধরনের প্রোগ্রাম হবে সেখানে, কি কি আপনাদের আয়োজন, কি কি চিন্তা, সবগুলো শুনে আপনারা তারা কিছুই বলবে না, সেই অনুযায়ী তারা নিজেদের মতো করে সাজাবে সার্ভিসটা। তো ফাইনালি যখন কাস্টমাররা আসবে হোটেলে,
তখন তারা ঠিক মনে হবে যেন আমার নিজের বাসায় এসেছি। বৃদ্ধ এসে দেখবে তার জন্য হুইল চেয়ার রেডি, তার জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে, তার জন্য গরম পানির ব্যবস্থা আছে। ডায়াবেটিস পেশেন্ট এসে দেখবে যে তার জন্য মানে ইনসুলিন আছে বিভিন্ন ধরনের। তারপরে তার জন্য মানে করা মুক্ত খাবারের ব্যবস্থা। বাচ্চারা দেখবে তাদের জন্য খেলার জায়গা আছে, মহিলারা দেখবে তাদের জন্য আলাদা একটা কর্নার আছে, খুব দারুণ। তো এটা যদি হয় কোনো পলিটিক্যাল পার্টি কনভেনশন, তো যেখানে মনে করেন যে ইলেকশন করতে গিয়ে এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি মারামারি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে যে এই সমস্ত চেয়ার গুলো মারলে মানে ভাঙবে না অথবা ব্যথা পাবে না, ওইরকম চেয়ারের ব্যবস্থা করা হবে। তো তারা দেখবে যে আমাদের মানে মারামারিটাও হলো, আবার কারো কেউ আহত হলো না। তো এরকম মানে সব ধরনের ব্যবস্থা তারা রাখবে। আগেই কাস্টমারদের কাছ থেকে তারা শুনে নেবে যে কি পরিমাণ হতে পারে, কয় টাকা লাগতে পারে, কয়টা পর্ব আছে ইত্যাদি। তো এই হোটেলে একবার যে যাবে সে মহা খুশি, যে এখানে মনে হয় যেন যে আমার নিজের জায়গায় এসেছি। এই হচ্ছে একটা উদাহরণ, ফোর সিজনস হোটেল যেটা এটা মেনটেন করে। জি, বাকিগুলো আপনারা একটু দেখে নিন। আমাদের 3 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টায় নিতে গেলে যা হয় আর কি। স্যার আমরা তো স্যার আমরা এই পর্যায়ে ম্যানেজ কোয়ালিটি কিভাবে ম্যানেজ করবো সেই আলোচনা। তো সার্ভিস কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলবো যে to maintain the service quality or to measure the service quality, you should আপনার সার্ভিসে কোথাও কোনো গ্যাপ আছে কিনা এটা আইডেন্টিফাই করা এবং ফুলফিল করাটাই হচ্ছে সার্ভিস কোয়ালিটি মেজারমেন্টের একটা পার্ট। তো এই গ্যাপটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে তার আগে আমাদের জানা দরকার যে কি কি গ্যাপ আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। কি কি গ্যাপ? নাম্বার 1 গ্যাপ হচ্ছে গ্যাপ বিটুইন কনজিউমার এক্সপেকটেশন এন্ড ম্যানেজমেন্ট পারসেপশন। মানে হচ্ছে কনজিউমাররা যা আশা করে এবং ম্যানেজমেন্ট কনজিউমারদের সেই প্রত্যাশাটা কনজিউমারদের মতো করে বুঝতে পেরেছে কিনা। নাম্বার 1 গ্যাপ, আই এম রিপিটিং, গ্যাপ বিটুইন কনজিউমার এক্সপেকটেশন এন্ড ম্যানেজমেন্ট। কনজিউমার যেটা প্রত্যাশা করে এই সার্ভিস থেকে, সার্ভিস ম্যানেজমেন্ট কনজিউমারের সেই প্রত্যাশা ধরতে পারে কিনা, পুরোপুরি ধরতে পারে কিনা। যদি না পারে তাহলে এখানে একটা গ্যাপ আছে। আপনি বুঝলেনই না কাস্টমার কি পেতে এখানে এসছে, কোন সলিউশন এখানে এসছে, তাহলে তো একটা গ্যাপ, গোড়ায় গলদ বলে। দ্বিতীয় গ্যাপ আপনাকে খুঁজে বের করতে হবে যে গ্যাপ বিটুইন ম্যানেজমেন্ট পারসেপশন এন্ড সার্ভিস কোয়ালিটি স্পেসিফিকেশন। মানে হচ্ছে যে ম্যানেজমেন্ট কনজিউমারের প্রত্যাশা যা ধরতে পেরেছে সেই অনুযায়ী সার্ভিস ডিজাইন করতে পেরেছে কিনা কাস্টমারদের জন্য। আবারও বলছি, ম্যানেজমেন্ট কাস্টমারের প্রত্যাশা যা যতটুকু ধরতে পেরেছে সেই অনুযায়ী সার্ভিস দেওয়ার জন্য প্ল্যান করতে পেরেছে কিনা বা ডিজাইন করতে পেরেছে কিনা, এটা হলো দ্বিতীয়। তৃতীয় স্টেপ হচ্ছে গ্যাপ বিটুইন সার্ভিস কোয়ালিটি স্পেসিফিকেশন এন্ড সার্ভিস ডেলিভারি। ম্যানেজমেন্ট কাস্টমারদের জন্য যে সার্ভিস প্ল্যান করেছে বা যে সার্ভিস ডিজাইনটা করেছে সেই অনুযায়ী সার্ভিস ডেলিভারি দিতে পেরেছে কিনা, নাকি তাদের প্ল্যানটা খুব দারুণ কিন্তু ডেলিভারিটা খুব দুর্বল, এরকম। এটা আপনাকে পরিমাপ করতে হবে। না, প্ল্যানটা খুব সুন্দর ছিল কিন্তু আসলে তারা সেভাবে দিতে পারে না, তাদের সিলেবাস বাট তাদের ডেলিভারিটা কম না, দেন দেয়ার ইজ এ সার্ভিস গ্যাপ। নম্বর 4 হচ্ছে গ্যাপ বিটুইন সার্ভিস ডেলিভারি এন্ড এক্সটার্নাল কমিউনিকেশন। তারা যেভাবে সার্ভিসটা ডেলিভারি দেয় সেভাবে কাস্টমারদেরকে ইনফর্ম করতে পারে কিনা, সেভাবে কাস্টমারকে কমিউনিকেট করতে পারে না। যেমন আপনার সার্ভিসটা ভালো কিন্তু আপনি কাস্টমারকে ঠিক কয়টার সময় আসতে হবে, কোথায় লাইনে দাঁড়াতে হবে, কিভাবে সার্ভিসটা নিতে হবে, কোথায় ঝামেলা হতে পারে, এগুলো আগে থেকে কিছু বুঝিয়ে বলতে পারেন না, বাট আপনার সার্ভিস ভালো বুঝি। তো সার্ভিস ডেলিভার এবং কাস্টমারকে সেটা আবার বুঝিয়ে বলা, এটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা।
আর নম্বর 5 হচ্ছে গ্যাপ বিটুইন পারসিভড এন্ড এক্সপেক্টেড সার্ভিস। কাস্টমারের প্রত্যাশিত সার্ভিসের সাথে কাস্টমার ফাইনালি যেটা পেয়েছে সেই উপলব্ধির মধ্যে কোনো তফাৎ আছে কিনা। মানে এটা প্রথমে আমরা যেটা বলেছি যে গ্যাপ বিটুইন কাস্টমার এক্সপেকটেশন, আমরা সেটাতে আবার ফিরে আসলাম। কাস্টমার যা প্রত্যাশা করেছিল এবং ফাইনালি সে যেটা পেয়েছে, এই দুটোর মধ্যে গ্যাপ আছে কিনা কত, এটা হচ্ছে 5 নম্বর গ্যাপ। জি, এবার দেখি আপনারা কে বলতে পারেন। স্যার, গ্যাপ বিটুইন কাস্টমার এক্সপেকটেশন এন্ড ম্যানেজমেন্ট পারসেপশন, আই মিন সেই যে প্রত্যাশাটা ওটা ম্যানেজমেন্ট বুঝতে পারলো কিনা, এর মাঝে কোনো গ্যাপ আছে কিনা। জি স্যার, এখানে কোনো গ্যাপ আছে কিনা ওটা বুঝতে পারছি কিনা, ম্যানেজমেন্ট বুঝলো কিনা। তারপর গ্যাপ বিটুইন ম্যানেজমেন্ট পারসেপশন এন্ড সার্ভিস কোয়ালিটি স্পেসিফিকেশন, আই মিন ম্যানেজমেন্ট যেটা মানে যেই গ্যাপটা বুঝতে পারছে, মানে যে গ্যাপটা বুঝতে পারছে এবং তার ম্যানেজমেন্ট বুঝতে পেরে যেই ডিজাইন ক্রিয়েট করছে সেটার মাঝখানে কোনো গ্যাপ মানে খুঁজে পেল কিনা বা গ্যাপ কিনা এটার মাঝখানে। রাইট। গ্যাপ বিটুইন সার্ভিস আর ম্যানেজ বা ডেলিভারি, ওই যে ডিজাইনটা ডিজাইনটা করছে সেই অনুযায়ী যা ডেলিভারি তার মধ্যে কোনো গ্যাপ রয়ে গেছে কিনা। তারপর গ্যাপ বিটুইন সার্ভিস ডেলিভারি এন্ড এক্সটার্নাল কমিউনিকেশনস, যেই সার্ভিসটা তারা ডেলিভারি করতেছে এবং এক্সটার্নাল মানে কনজিউমার বা কাস্টমারের সাথে কমিউনিকেশনটা রাখা দরকার, তার মাঝখানে কোনো গ্যাপিং আছে কিনা, মানে যেই সার্ভিসটা তারা দিচ্ছে। এটা পরবর্তী কমিউনিকেশন না, সার্ভিস ডেলিভারি সংক্রান্ত যে কমিউনিকেশন, সার্ভিস দেয়া সংক্রান্ত যে কমিউনিকেশন, সংক্রান্ত সেটা। কমিউনিকেশনের মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা। আর গ্যাপ বিটুইন পারসিভড এন্ড এক্সপেক্টেড সার্ভিসেস, মানে যেটুক কাস্টমার প্রত্যাশা করতেছে আর অ্যাকচুয়ালি যা না। স্যার, আপনি আরেকবার প্রশ্নটা করেন তো। গ্যাপ বিটুইন কনজিউমার স্যার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট পারসেপশন স্যার, মানে সেমই স্যার, মানে একটা হচ্ছে স্যার কনজিউমার স্যার এটা করছে সেটা স্যার ঠিক মতো মানে পারসিভ and expected service, perceive আর expectation service স্যার, যেটা স্যার কনজিউমার স্যার এটা মানে পেয়েছে কিনা বা এটা স্যার কোনো ইন্টারপ্রেট বা কোনো সমস্যা হয়েছে কিনা। এক হচ্ছে যে সে কাস্টমারের প্রত্যাশাটা বুঝতে পেরেছে কিনা দেওয়ার আগে। আগে আপনার কাছ থেকে আমি মানে কি জন্য আমার এখানে ভর্তি হয়েছেন, আপনি আসলে কি পেতে চান একজন ব্যাংকার হয়েও বা একজন মানে কেন আপনি আসলে কি অর্জনের জন্য এতগুলো টাকা খরচ করে ভর্তি হতে চাচ্ছেন, আপনার এই চাওয়াটুকু আমি ধরতে পেরেছি কিনা, এটা হলো 1 নম্বর। আর 5 নম্বরটা হচ্ছে আপনি যা পাওয়ার জন্য এখানে এসেছিলেন বুঝেছি। আপনি আসলে এটা পেয়েছেন কিনা, যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন যাওয়ার বিদায় বেলায় আপনি আসলে বা ক্লাসকালীন সময় আপনি আসলে সেটা পাচ্ছেন কিনা।
এটার একটা মানে আইডেন্টিফিকেশন। তাহলে প্রথম পাঁচটার মধ্যে একটা ডিফারেন্স আছে না? অবশ্যই স্যার। হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে। প্রথমটা হচ্ছে যে আপনি ভর্তির সময় আপনার কাছ থেকে প্রত্যাশা জানলাম, বা আমরা আগে থেকেই একটা এমবিএ কোর্স অফার করব জেনে নিলাম যারা এখানে এমবিএ করতে আসবে তারা আসলে কি পাওয়ার যাবে, এই তাদের পাওয়া মানে চাওয়াটা আমি ধরতে পেরেছিলাম কিনা যখন আমি বোঝার চেষ্টা করেছি। এটা হলো এক নম্বর গ্যাপ। তখন আমি সার্ভিস দেওয়াই শুরু করি, জাস্ট আমি প্ল্যান করব, আগে বোঝার চেষ্টা করছি কাস্টমাররা আমাদের কাছে কি চায়। আর 5 নম্বরটা হচ্ছে সার্ভিস দেওয়ার পরে সে যা পাওয়ার জন্য এখানে এসেছিল সেটা আসলে সে পেয়েছে কিনা। সে হয়তো বললো যে না, এসেছিলাম তো অনেক কিছু পাওয়ার জন্য, কিন্তু টাকা খরচ করে একটা বছর নষ্ট করে আলটিমেটলি তেমন কিছু এখান থেকে জুটে নাই আমার। এখানে বুঝতে হবে যে বিশাল একটা সার্ভিস দিয়ে আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। Any question স্যার from another? জি স্যার, আমার 4 নম্বরটা স্যার একটু সমস্যা হচ্ছে, গ্যাপ বিটুইন সার্ভিস ডেলিভারি এন্ড এক্সটার্নাল কমিউনিকেশন। এটা যদি স্যার একটু এক্সটার্নাল বলতেন। কমিউনিকেশনটা হচ্ছে যে আমরা সার্ভিসটা আপনাকে যেভাবে দিচ্ছি সেটা আপনাকে প্রয়োজনীয় কমিউনিকেশনের ক্ষেত্রে আবার আহ, মানে সেটা মেনটেন করতে পারছে কিনা। যেমন আপনার কয়টার সময় ক্লাসে আসতে হবে, আপনার মানে পাস মার্কস পেতে হলে কি করতে হবে, তারপরে আপনি যে দেরি করেন, গ্যাপ দেন, তাহলে আপনার যে জরিমানাটা হবে। এই যে আমি কতগুলো অপশন রেখেছি, অপশন গুলো আপনাকে যদি আমি ক্লিয়ার কিনা, অর্থাৎ সার্ভিসের সাথে কমিউনিকেশনের বিষয় আছে। আপনাকে রেগুলার আমাকে নোটিশ দিতে হয়, আপনাকে অবগত করতে হয় কয়টা সময় আসতে হবে, দেরি করলে কি হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। এই যে হুমায়ুন কবির মানে আজকে এসেছেন নাকি? হুমায়ুন কবির আজকেও নাই। ওই লোকটা তো স্যার খুব ভেজালে আছে স্যার। তো মনে করেন যে উনি আগে যে সার্ভিসটা হয়তো আমরা সেভাবে কমিউনিকেট করতেনি, এরকম যারা দুই একজন একটু থাকে যারা স্যার আসলে বোঝে না কি করতে হবে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে আলাদা কোনো ব্যবস্থা নেই। আমরা মেসেঞ্জারে মেসেজ দিয়েই খালাস। যারা মেসেজ দেখছেন তারা ক্লাসে এসেছেন, কিন্তু যারা মেসেজ আসলে পড়তে পারেন না, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে আসলে আলাদা কোনো ব্যবস্থা নাই যে ভাই আপনি তো আসলে পারেন না, তো আপনার আইডিটা একটু লিখে নেন, আগামীকাল ক্লাসের আইডি কিন্তু এত, এরকম কোনো ব্যবস্থা আমরা রাখি নাই। তো ওই কাস্টমারের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় গ্যাপ আছে 4 নম্বরে, যে তিনি যে সার্ভিসটা তার জন্য আমরা দিচ্ছি সেই অনুযায়ী তাকে আমরা কমিউনিকেট করা বা অবগত করতে আসলে ক্লিয়ার হয়েছে আমরা। জি স্যার। 4 নম্বরটা জি স্যার। একেবারে নিজের থেকে উদাহরণটা দিলাম, নিজের মানে স্যার সাথে এক্সাম্পল দিন স্যার। এই সার্ভিসটা এখানে আমরা গ্রাফিক্যালি এখানে উপস্থাপন করেছি ফিগার হিসেবে। আপনি এখান থেকে ওই গ্যাপ গুলো 1 সেকেন্ড 3 থেকে আপনি চাইলে বোঝাতে পারেন, দেখে নিয়েন পরে। তো এরপরে আমরা সর্বশেষ অংশে চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার হুমায়ুন এফএসটি। কবির স্যার। এসএসটি এসএসটি হচ্ছে সেলফ সার্ভিস, এসএসটি হলো সার্ভিস টেকনোলজি। তো কখনো কখনো আমরা সার্ভিসে সেলফ সার্ভিস টেকনোলজি ইনকর্পোরেট করি, যেমন আপনাদের এটিএম বুথ আছে, তারপরে সিআরএম মেশিন একটা এসএসটি। এরপরে পাসপোর্ট অফিসে আপনি যখন নিজের হাতেই বাসায় বসে ফর্ম ফিল আপ করেন এবং পরবর্তীতে ফিল আপ জিনিসটা আপনি কাস্টমারের কাছে অফিসে সাবমিট করেন, তখন ছবি নিজেরটা নিজে তুলে দিতে হয় মেশিন থেকে। জাস্ট রিচার্জ করার কাজটা যেটা আমরা বিকাশের মাধ্যমে করি, অনলাইন সিস্টেম, সেলফিন, এসবগুলো হচ্ছে এসএসটির উদাহরণ। তো এই এসএসটি দিলে যদি আপনি মানে ঠিক মতো কাস্টমারকে দিতে পারেন তাহলে খুব ফাইন। আর যদি এসএসটি কোথাও ফেল করে তখন মনে হয় কি টোটাল সার্ভিসটাই ফেল করলো। ঘরে বসে সেলফিনটা চালু করতে পারেননি, ফলাফল হচ্ছে যে পুরো ব্যাংকের উপরে এখন বিরক্তি চলে আসে, কাস্টমারের পুরো ব্যাংকের উপরে বিরক্তি চলে আসে, তো কি একটা ব্যবস্থা করছে, অথচ এখানে ব্যাংকের কোনো বিষয় না, হয়তো একটা ব্যাংকের ছোট একটা পার্ট। কিন্তু এসএসটিটা এরকমই যে ওই সফটওয়্যারটা ঝামেলা করা মানে পুরো অর্গানাইজেশনের উপরে বিরক্তিটা চলে আসে। তো এসএসটি সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আর করবো না,
জাস্ট এসএসটি সার্ভিসের একটা পার্ট, এবং এসএসটি আপনি যতটুকু পারবেন অফার করেন, যা ম্যানেজ করতে পারবেন না সেই এসএসটি যদি অফার করেন তাহলে আপনার টোটাল সার্ভিসটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আজকের আমাদের এই চ্যাপ্টার 14 এর আলোচনা এখানেই শেষ।